সলিউশন অফ কনগ্রেন্সের 5 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি এবং নাম্বার থিওরির 68 নাম্বার ক্লাস। আমরা প্রিভিয়াস প্রায় 4টা টিউটোরিয়াল জুড়ে লিনিয়ার কনগ্রেন্সের সলিউশন নিয়ে কথাবার্তা বলছিলাম। এখন আমরা নতুন একটা থিওরাম দেখব। থিওরামটার নাম হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরাম। এখন এই থিওরামের নাম চাইনিজ রিমাইন্ডার থিওরাম কেন রাখা হলো, এসব নিয়ে যদি একটু কথাবার্তা বলি। চাইনিজ রিমাইন্ডার থিওরাম, এটার আমরা সংক্ষেপে CRT বলি। এই নামটা এসেছে প্রাচীন চীনা গণিত থেকে। খ্রিস্টপূর্ব 3য় থেকে 5ম শতকে চীনা গণিতবিদ সঞ্জি তার বই সঞ্জি সুয়েনচিং, এই সঞ্জির লেখা বই সঞ্জি সুয়েনচিং, এই বইতে ফার্স্ট এই ধরনের কনগ্রেন্সের সমস্যার উল্লেখ করেন। আমরা যে কনগ্রেন্স নিয়ে অর্থাৎ যেসব কনগ্রেন্স রিলেশনের সমাধান বের করার জন্য চাইনিজ রিমাইন্ডার থিওরাম বা সিআরটি ইউজ করব, সেসব সমস্যার উল্লেখ করেন। পরবর্তীতে ভারতীয়, আরব ও ইউরোপীয় গণিতবিদরা এটা উন্নত করলেও এর মূল উৎস চীন হওয়ায় একে চাইনিজ রিমাইন্ডার থিওরাম বলা হয়। চাইনিজ রিমাইন্ডার থিওরাম আমরা মূলত করিটা কি, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে ভাই যেসব কনগ্রেন্স রিলেশন নিয়ে কথাবার্তা বলছিলাম একটু যদি লক্ষ্য করেন তো দেখেন জাস্ট একটা সিঙ্গেল একটা লিনিয়ার কনগ্রেন্স ছিল। এগুলো লিনিয়ার কেন বলি, কারণ এক্স এর পাওয়ার বা এক্স এর ঘাত এখানে 1, তার জন্য এগুলো সরলরৈখিক বা সরল বা লিনিয়ার বলি। হ্যাঁ, জাস্ট একটা কনগ্রেন্স রিলেশন নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম এবং এটা সলিউশন বের করছিলাম। বাট এখন আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করব এই চাইনিজ রিমাইন্ডার থিওরামের মাধ্যমে। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন জিনিসটা কি একটু যদি দেখি। ধরে আমাদের কাছে একটা লিনিয়ার কনগ্রেন্স আছে, x is congruence to 2 মডুলো 3, এবং আরো একটা লিনিয়ার কনগ্রেন্স x is congruence to 3 মডুলো 5, আরো একটা যদি লিখি x is congruence to 2 মডুলো 7। তিনটা আমরা লিনিয়ার কনগ্রেন্স লিখলাম, এই তিনটা একসাথে একটা সিস্টেম তৈরি করছে। আমরা যখন দুই তিনটা সমীকরণকে একসাথে বলতাম না যে সমীকরণ জোট, ঠিক তেমনি আমরা বলবো এটা হচ্ছে লিনিয়ার কনগ্রেন্সের জোট বা সিস্টেম অফ লিনিয়ার কনগ্রেন্স। এখন এইটার আমরা সমাধান করব। এটার সমাধান বলতে কি মিন করে, এখানে এক্স এর ভ্যালু বের করব। অর্থাৎ এটার সমাধান করা বলতে বোঝায় যে আমাদের এমন একটা এক্স এর ভ্যালু খুঁজে বের করতে হবে যেন সেটা থেকে 2 মাইনাস করলে এটা 3 দ্বারা ডিভিজিবল হবে, কিংবা আমরা বলবো যে এক্স এর এমন একটা ভ্যালু আমরা চুজ করব অর্থাৎ সমাধান করে বের করব যেন সেটাকে 3 দ্বারা ভাগ করলে 2 ভাগ শেষ থাকে। এটার তো অর্থ আমরা জানি, এটা আমি অনেক কাজ করেছি তাই না। আবার সেটাকে 5 দ্বারা ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকে, ওই সংখ্যাটাকে 7 দ্বারা ডিভাইড করলে 2 রিমাইন্ডার থাকে। এখন এটা হচ্ছে একটা প্রবলেম ভাই, এটা সর্বশেষ ন্যাশনালে 16 সালে আসছিল। এই প্রবলেমটা আমরা সলভ করব নেক্সট টিউটোরিয়ালে। বাট এইটার সলিউশনটা যদি এখানে লিখি তাহলে আমাদের ব্যাপারটা ফিল করতে আর সুবিধা হবে যে চাইনিজ রিমাইন্ডার থিওরাম দিয়ে আমরা মূলত করিটা কি। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনটা হলো x is congruence to 23 মডুলো 105। এইটা হচ্ছে সলিউশন এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রেন্সের। অর্থাৎ x ইকুয়ালস টু হচ্ছে 23। এখন আপনি চাইলে দেখতে পারেন চেক করে যে আমরা 3 দ্বারা যদি 23 কে ডিভাইড করি তাহলে 3 7 21, রিমাইন্ডার কত থাকছে 2, এই যে রিমাইন্ডার এখানে 2। আবার এই 23 কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি তাহলে 4 5 20, রিমাইন্ডার থাকছে 3। আবার 7 দ্বারা 23 কে যদি ডিভাইড করি তাহলে রিমাইন্ডার থাকবে 2, অর্থাৎ 3 7 21, রিমাইন্ডার 2। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রেন্সের সলিউশন হচ্ছে এটা। এইভাবে যদি আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে সেটাকে সলভ করার জন্য আমরা এই চাইনিজ রিমাইন্ডার থিওরামটা ইউজ করব। বুঝতে পারলাম? তাহলে এখন আমরা কাজটা শুরু করতে পারি। গুরুত্বপূর্ণ থিওরাম ভাই, স্টেট এন্ড প্রুফ চাইনিজ রিমাইন্ডার থিওরাম। এটা সর্বশেষ 21 সালে আসছিল। এই চাইনিজ রিমাইন্ডার থিওরাম থেকে বা এই রিলেটেড প্রবলেম থেকে প্রতি বছর প্রায় 10 মার্কের করে প্রশ্ন থাকে। সলিউশন আমাদের যেহেতু প্রথমে স্টেট করতে বলছে তাহলে বিবৃতি করব, যদি m সাবস্ক্রিপ্ট i, m সাবস্ক্রিপ্ট j এই দুটার জিসিডি 1 হয়, যেখানে
অন লেস দেন আর ইকুয়াল 1 আই এবং লেস দেন জে লেস দেন আর ইকুয়াল কে। এটা তারা কি মিন করছে? জাস্ট এখানে অনেকগুলো লেখা তো তার জন্য ভাই আমি আগেই লিখে রেখেছি যেন একটু কম লিখতে হয় আর কি, বাট ব্যাপারগুলো সব বুঝাই দিচ্ছি। যেখানে এম সাবস্ক্রিপ্ট আই এম সাবস্ক্রিপ্ট জে এই দুটো জিসিডি অন হবে বলতে কি মিন করছে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা এটা যদি ইন জেনারেল একটা ফর্ম দিই তাহলে কি লিখতে পারবো? এক্স ইজ কনগ্রেন্স টু বি মডুলু এম, তাই না? হ্যাঁ, জাস্ট একটা সাধারণ একটা ফিগার লিখলাম, আর এই পাশে যা করছি সবগুলো রাফ কিন্তু। হ্যাঁ, এখন তো দেখান তো তাহলে এই 3 কে কি বলতে পারবো? এটা হচ্ছে একটা M1 না, এই 5টা হচ্ছে M2 আর এই 7 হচ্ছে M3। তাহলে ইন জেনারেল এগুলোকে আমরা বলছি M সাবস্ক্রিপ্ট I। এই যে M সাবস্ক্রিপ্ট I আর M যে দ্বারা আসলে কি মিন করছি? M যে দ্বারা মিন করছি যে এই যে M1 এটারে যদি আমরা MI বলি তাহলে M2 এটা হবে MJ, অর্থাৎ I এবং J একই জিনিস না, এবং I নট ইকুয়ালস টু J এই দুটো সেম হইতে পারবে না, অর্থাৎ M1 ইকুয়ালস টু M2 এগুলো লিখবো না আমরা। বুঝতে পারলাম? এই এই I নট ইকুয়ালস টু J এই কথাটাই মূলত এই প্রশ্নটাতে লেখা আছে যে এই I এবং J এর ভ্যালুগুলো অন থেকে শুরু হবে এবং কে তে গিয়ে শেষ হয়ে যাবে, বাট I এর ভ্যালু আর J এর ভ্যালু এই অংশটুকু মিন করছে যে কখনো সমান হবে না। I ইজ নট ইকুয়ালস টু J এবং তথা জিসিডি 1 হতে হবে। আপনি চাইলে আমরা এখানে যে প্রবলেমটা লিখেছি একটু লক্ষ্য করে দেখবেন যে 3 এবং 5 3 এবং 5 এই দুটার জিসিডি হচ্ছে 1। আবার দেখেন এই 5 এবং 7 এই দুটার জিসিডি 1, আবার 3 এর সাথে 7 এই দুটার জিসিডি 1। তাহলে আমাদের এই অংশটুকু স্যাটিসফাই করছে যদি m সাবস্ক্রিপ্ট i, m সাবস্ক্রিপ্ট j এই i আর j দ্বারা এই ইন্ডেক্সগুলোকে মিন করছে যে m1 m2 m3 এগুলাকেই, বাট i আর j দিচ্ছি কারণ হচ্ছে যে আমরা m1 এর সাথে m2 নিব, আবার m2 এর সাথে m3 নিব, m2 এর সাথে m1 নিব, আবার m3 এর সাথে m2, m3 এর সাথে m1 এমন করে নিব। অর্থাৎ m1 এমন কখনো করব না যে m1, m1 এই দুটোর জিসিডি 1 এমন বলবো না, কখনো m2, m2 এই দুটোর জিসিডি বের করব না, অর্থাৎ আমাদের i এবং j সমান হবে না। বুঝতে পারলাম? দেন যদি জিসিডি 1 হয় এবং i টা 1 থেকে k পর্যন্ত থাকে এবং a1 a2 a3 ডট ডট ak এগুলো সব পূর্ণ সংখ্যা হয়, ইন্টিজার, তখন সিস্টেম অফ লিনিয়ার কনগ্রেন্স যদি এইভাবে দেয়া থাকে x ইজ কনগ্রেন্স টু a1, এই যে এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রেন্স গুলোকে জাস্ট ইন জেনারেল লেখা আছে x ইজ কনগ্রেন্স টু a1 মডুলু m1, x ইজ কনগ্রেন্স টু a2 মডুলু m2 ডট 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 x ইজ কনগ্রেন্স টু a সাবস্ক্রিপ্ট k মডুলু mk, k পর্যন্ত থাকবে। একইভাবে এগুলো দ্বারা মিন করছে যে আমরা x এর এমন একটা ভ্যালু বের করব সমাধান করে যেন সেটাকে m1 দ্বারা ডিভাইড করলে a1 ভাগশেষ থাকে, m2 দ্বারা ডিভাইড করলে a2 ভাগশেষ থাকে বা রিমাইন্ডার থাকে, এবং mk দ্বারা ডিভাইড করলে a সাবস্ক্রিপ্ট k রিমাইন্ডার থাকে। যদি এমন সিস্টেম অফ লিনিয়ার কনগ্রেন্স থাকে তো এর একটা ইউনিক সলিউশন বা মডুলু m থাকবে যেখানে m ইকুয়ালস টু m1 m2 m.mk। বুঝতে পারলাম? একটু যদি লক্ষ্য করেন ভাই আমরা এটার সাথে মিলাবো যে আমরা কিন্তু জাস্ট আনসারটা এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রেন্সের আনসারটা এখানে লিখে রেখেছি, বই থেকে জাস্ট তুলে রেখেছি। আমরা এটা সলভ করবো কিভাবে সলভ করা হয়েছে। তো এক্ষেত্রে দেখেন এই মডের পর কি আছে 105, এটা হচ্ছে এই 3 এই 5 এবং 7 এর গুণফল। তাহলে 3 ইন্টু 5 ইন্টু 7 একটু যদি দেখি যে 3 ইন্টু 5 ইন্টু 7 যদি করি তবে হবে 105, 105। সেই কথাটা এখানে লেখা আছে যে এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রেন্সের একটা সলিউশন থাকবে যেখানে এই এমটা হলো m1 m2 ডট mk এর গুণফল। তাহলে এখানে তিনটা আছে তার জন্য 3 ইন্টু 5 ইন্টু 7 এর গুণফল হচ্ছে 105। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের সলিউশন। এটা ছিল আমাদের স্টেট। এখন আমরা প্রমাণ করব। এই প্রমাণ করার জন্য আমরা ফার্স্ট এই যে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রেন্স লেখা আছে এই অংশটুকুকে জাস্ট ইন জেনারেল আকারে লিখব। তাহলে এই সবগুলোকে একসাথে ইন জেনারেলি কি লিখতে পারি, এই যে এখানে x x x এগুলোকে আমরা
সিম্পলি এক্স সাবস্ক্রিপ্ট আই বললাম, আর এখানে A1 A2 এ সাবস্ক্রিপ্ট কে এগুলোকে বলছি এ সাবস্ক্রিপ্ট আই, আর এখানে M1 M2 MK এসবকে বলছি এম সাবস্ক্রিপ্ট আই, আর আই এর ভ্যালুটা অন থেকে শুরু হয়ে কে পর্যন্ত যাবে, তাহলে এইসব পেয়ে যাব। বুঝতে পারলাম? ওকে, দেন আমরা এটাকে দিয়ে দিলাম 1 নম্বর ইকুয়েশন। আবার ধরি ক্যাপিটাল এম এম সাবস্ক্রিপ্ট আই ইকুয়ালস টু স্মল এম ডিভাইডেড বাই স্মল এম সাবস্ক্রিপ্ট আই, যেখানে আমাদের নতুন একটা টার্ম লাগবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এম। এটা আবার কি জিনিস এখানে ব্যাখ্যা করে দেখাচ্ছি, বাট এটা একটু আমরা বুঝে দিই যে যেখানে আইটা হচ্ছে 1 থেকে শুরু করে কে পর্যন্ত যাবে, এবং এমটা হচ্ছে M1 M2 M3 এগুলোর গুণফল। এটা কিভাবে হচ্ছে আমরা তো দেখলাম। আর আইটা 1 থেকে কে পর্যন্ত যাবে, তখন আমাদের এই যে ক্যাপিটাল এম এইটা এবং এখানে যে এম সাবস্ক্রিপ্ট আই আছে, এই দুটো জিসিডি 1 হবে, এবং আই ইকুয়ালস টু 1 2 3 এমন করে চলবে। তো এটা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, যে আমাদের ফার্স্ট ভাই এই এম সাবস্ক্রিপ্ট আইটা বের করতে হবে। তাহলে আমরা তিনটা লিনিয়ার কনগ্রুয়েন্স লিখেছিলাম এখানে, জাস্ট তিনটা, এবং আমাদের M1 ইকুয়ালস টু ছিল 3 5 7, M1 ইকুয়ালস টু 3, M2 ইকুয়ালস টু হচ্ছে 5, আর M3 ইকুয়ালস টু 7। এখন আমাদের এম সাবস্ক্রিপ্ট আই বের করতে হবে, মানে যেহেতু এখানে আমাদের আই এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত, 1 2 এবং 3 তিনটা ইকুয়েশন আছে, লিনিয়ার কনগ্রুয়েন্স রয়েছে, সেহেতু আমাদের আই এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত। তিনটারও বেশি আমাদের লিনিয়ার কনগ্রুয়েন্স রিলেশন থাকতে পারে, বাট আমাদের যেসব প্রবলেম আছে মূলত পরীক্ষায় আসে সেগুলো তিনটা ইকুয়েশনই থাকে। তাহলে আমরা এম সাবস্ক্রিপ্ট 1 যদি বের করতে চাই কি করব, উপরে হবে এম আর ডিভাইডেড বাই, দেখেন এটার ইন্ডেক্স যখন আই, তখন এই এম এর নিচে এটার ইন্ডেক্সও কিন্তু আই, তাহলে এই নিচে লিখব M1। এখন দেখেন তো ভাই এই এমটা কি ছিল, স্মল এমটা, স্মল এম হচ্ছে আমাদের স্মল এম হচ্ছে এই 3 5 7 এই সবকটার গুণফল। তাহলে কি আমরা এম ইকুয়ালস টু লিখতে পারবো না, এম হচ্ছে 3 ইনটু 5 ইনটু 7, এটা হচ্ছে আমাদের এম। এই প্রবলেমটার জন্য জাস্ট আমরা এটার সাথে রিলেট করে এই থিওরেমটা বোঝার ট্রাই করছি যেন আমাদের মনে থাকে। এই যে আমাদের এখানে লেখা আছে যে এম হচ্ছে M1 ইনটু M2 ইনটু কে পর্যন্ত যাবে, সবগুলোর গুণফলটা হচ্ছে এই স্মল এম। এখানে যেহেতু আমাদের তিনটা ইকুয়েশন আছে, যেহেতু এই তিনটা এম কে একসাথে মাল্টিপ্লাই করছি। বুঝতে পারলাম? তাহলে আমাদের এই এম ইকুয়ালস টু লিখে দেবো একটা হচ্ছে এই যে ভ্যালুগুলো এখানে লিখে রেখেছি 3 5 আর 7, তাহলে 3 ইনটু 5 ইনটু 7, আর নিচে M1 সমান কত, এটা হচ্ছে M1 হচ্ছে 3 ডিভাইডেড বাই 3, তাহলে ভাগ করলে এই 3 3 ক্যান্সেল হয়ে যায়, আর 5 সাথে কত হয় 35। এখন দেখেন তো ভাই, তাহলে এই M1 এটার ভ্যালু কত পেলাম 35 না, তাহলে আমাদের M1 এটা ইকুয়ালস টু হচ্ছে 35, আর এই যে M সাবস্ক্রিপ্ট 1 এটার ভ্যালু কত 3। এখন দেখেন তো এই 35 এবং 3 এই দুটার জিসিডি আবার 1 না, সেই কথাটা মূলত এখানে লেখা আছে যে তখন এমআই কমা ক্যাপিটাল এমআই কমা স্মল এমআই এই দুটার জিসিডি 1 হবে, এবং আই এর ভ্যালু 1 থেকে কে পর্যন্ত যাবে সবার জন্য। তাহলে একইভাবে যদি আমরা M2 বের করি, তাহলে কি লিখতে পারবো, এম আপন এম সাবস্ক্রিপ্ট 2, আর এম মানে কত 3 5 7, আর M2 কত, M2 হচ্ছে আমাদের 5, তাহলে এটা ডিভাইড করলে 5 5 ক্যান্সেল হয়ে যায়, তাহলে 3 7 21। দেখেন আমাদের এই 21 আর এই M2 এর ভ্যালু কত 5, এই 21 এবং 5 এই দুটোর জিসিডি আবার 1, তাহলে এটাও স্যাটিসফাই করছে। একইভাবে যদি আমরা M3 বের করি, তাহলে কি করব, স্মল এম আপন স্মল এম সাবস্ক্রিপ্ট 3, তাহলে এম হচ্ছে আমাদের 3 5 আর 7 এই তিনটের গুণফল, আর M3টা কত, M3 হচ্ছে আমাদের 7, তাহলে 7 দ্বারা যদি ডিভাইড করি তাহলে 7 7 ক্যান্সেল হয়ে যায়, তাহলে 3 পাচ্ছে 15। এই দেখেন 15 15 এটা হচ্ছে M3 এর ভ্যালু, আর আমাদের ক্যাপিটাল M3 ভ্যালু হচ্ছে 15, আর স্মল M3 এর ভ্যালু কত, এটা হচ্ছে 7। এই 15 এবং 7 এই দুটো জিসিডি বা গসাগু হচ্ছে 1।
তাহলে এটা এখানে লিখে ফেলি যে আমাদের 3 এবং 35 এবং 3 এই দুটো জিসিডি হচ্ছে 1। তাহলে আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাই করলো। আর আমরা এই প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে যখন ভাই লিনিয়ার কনগ্রেন্স সলভ করছিলাম তখন কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছি যে আমরা জানি এ আর এম এই দুটো জিসিডি যদি জি হয়, দেখেন আমাদের এমন যদি কনগ্রেন্স থাকে এ এক্স ইজ কনগ্রেন্স টু বি মডুলো এম, এটা যে লিনিয়ার কনগ্রেন্স, এটা এমন যদি কনগ্রেন্স থাকে এবং এই এ এবং এই ভেতরে মডুলের পরে যেটা থাকে এম, এই দুটো জিসিডি যদি জি হয় এবং এই জি যদি বি কে ডিভাইড করে, তখন এই লিনিয়ার কনগ্রেন্সের সমাধান থাকবে। কয়টা সমাধান থাকবে? জাস্ট এই জিসিডি সমান। জিসিডি যদি 1 হয় তাহলে সেটার একটা ইউনিক সলিউশন থাকবে, আর জিসিডি এটা যদি 3 হয় তাহলে 3টা সলিউশন থাকবে, এই জিসিডি যদি 2 হয় 2টা সলিউশন থাকবে, 5 হলে 5টা সলিউশন থাকবে। বুঝতে পারলাম? তাহলে কত সংখ্যক সলিউশন থাকবে? জি সংখ্যক। আর এই সলিউশনগুলোকে আমরা বলি ইনকনগ্রুয়েন্ট সলিউশন। এই সলিউশনের নামই হচ্ছে কনগ্রুয়েন্সের ইনকনগ্রুয়েন্ট সলিউশন। এটা নিয়েও কথাবার্তা বলেছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে। তাহলে সেই কথাটা মূলত এখানে লিখেছি, নতুন কিছু না। যে উই নো, আমরা জানি এ কমা এম, এ আর এম এর জিসিডি যদি জি হয় এবং এই জিটা যদি এই বি কে ডিভাইড করে, তখন আমরা বলতে পারবো এ এক্স ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম, এটার জি সংখ্যক ইনকনগ্রুয়েন্ট সলিউশন আছে বা সলিউশন থাকে। বুঝতে পারলাম? তখন আমরা লিখতে পারবো এটাকে যে সুতরাং এম সাবস্ক্রিপ্ট আই এক্স সাবস্ক্রিপ্ট আই ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো এম আই। এটাকে মূলত এইভাবে লেখা হয় সলিউশনটাকে। একটু দেখাই যে এম সাবস্ক্রিপ্ট আই ইজ এক্স সাবস্ক্রিপ্ট আই ইজ কনগ্রুয়েন্ট টু, জাস্ট ইনভার্স আকারে থাকে, ইনভার্স এম সাবস্ক্রিপ্ট আই মডুলো এম সাবস্ক্রিপ্ট স্মল এম সাবস্ক্রিপ্ট আই। দেন এই ইনভার্সটাকে যদি এই পাশে আমরা দিয়ে দিই তাহলে কি হবে? ক্যাপিটাল এম সাবস্ক্রিপ্ট আই এক্স সাবস্ক্রিপ্ট আই ইজ কনগ্রুয়েন্ট টু, এটা যখন এই পাশে চলে আসে তখন এখানে কিছু থাকে না, জাস্ট 1 আছে, দেন মডুলো এম সাবস্ক্রিপ্ট আই। বুঝতে পারলাম? এই জিনিসটা জাস্ট একবারে এই প্রশ্নটা লেখা আছে, মোস্ট ইম্পর্টেন্ট। যে আমরা মূলত এখন পর্যন্ত কি শিখলাম ভাই? আমাদের যদি এইভাবে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রেন্স থাকে তখন আমাদের কাজ হচ্ছে যে জাস্ট এই স্মল এমটাকে বের করা, এই সবগুলো m1 m2 mk এসবকে গুণ করে দেন আমরা জাস্ট প্রমাণ করছি, দেন আমরা এইভাবে বের করব ক্যাপিটাল M1 ক্যাপিটাল M2 ক্যাপিটাল M3 বের করব। দেন এই ক্যাপিটাল M আর স্মল m এই দুটো জিসিডি যেহেতু 1 হয় সেহেতু আমরা লিখতে পারবো যে এটা হচ্ছে এই কনগ্রেন্সের সলিউশন, m ক্যাপিটাল M সাবস্ক্রিপ্ট i x সাবস্ক্রিপ্ট i কনগ্রেন্স টু 1 মডুলো m সাবস্ক্রিপ্ট i এর। আর এটা কিভাবে আসছে? আর i ইকুয়ালস টু 1 থেকে পর্যন্ত চলবে। আর এটা কিভাবে আসছে এখানে কথাবার্তা বললাম। সুতরাং আমরা বলবো i এর সকল মানের জন্য, এখন এই যে i এর সকল মানের জন্য আমরা এখানে তিনটা ইকুয়েশনে কাজ করছিলাম, সেহেতু i এর ভ্যালু 1 2 3 ছিল, এখন i এর ভ্যালু k পর্যন্ত যেতে পারে। i এর সকল মানের জন্য আমাদের এই কনগ্রেন্স ইকুয়েশনের বা কনগ্রেন্স রিলেশনের একটি সমাধান x সাবস্ক্রিপ্ট i বিদ্যমান থাকবে। এখন ভাই এখানে তিনটা আমাদের ইকুয়েশন ছিল, এই তিনটা ইকুয়েশন নিয়েছিলাম, তিনটা ইকুয়েশন নেওয়ার পর জাস্ট আমরা একটা সলিউশন বেছে নেব, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন, এটা x ইজ কনগ্রেন্স টু 23 মডুলো 105। বাট তিনটা ইকুয়েশন বাট একটা সলিউশন কেন? কারণ হচ্ছে এই সবারই জিসিডি 1। আমরা ভাই এখানে বললাম কিংবা এসব নিয়ে আমরা কাজও করেছি যে জিসিডি যদি জি হয় তাহলে জি সংখ্যক ইনকনগ্রুয়েন্ট সলিউশন থাকবে। যেহেতু এই ক্যাপিটাল এম সাবস্ক্রিপ্ট আই কমা স্মল এম সাবস্ক্রিপ্ট আই এই দুটো জিসিডি 1, সেহেতু সবগুলো ইকুয়েশনের একটা মাত্র সলিউশন থাকবে। আর একটা যদি সলিউশন থাকে, জিসিডি যেহেতু 1, এখানে জিসিডি বা গসাগু যেহেতু 1, সেহেতু একটা সলিউশন থাকবে। আর একটা যদি সলিউশন থাকে সেটাকে আমরা বলি ইউনিক সলিউশন বা অনন্য সমাধান। বুঝতে পারলাম? সেই কথাটা মূলত এখানে লিখেছি যে সুতরাং i এর সকল মানের জন্য এই কনগ্রেন্স লিনিয়ার ইকুয়েশনের বা রিলেশনের একটি সমাধান থাকবে। একটি কেন? কারণ ক্যাপিটাল এম এবং স্মল এম আই এই দুটো জিসিডি হচ্ছে 1। আর জিসিডি কিভাবে 1 হচ্ছে এই পাঁচটাতে দেখালাম। অর্থাৎ আমরা এখন জাস্ট এই i এর ভ্যালু 1 থেকে k পর্যন্ত বসাবো, দেন এই অংশে জাস্ট বসাবো m এর জায়গায় i এর পোরশনে 1, x এর পোরশনে 1 একবার,
দেন এই 1 মডুলো এই I এর পোর্শনে 1 বসালাম, দেন আবার এই I এর পোর্শনে 2 পুট করলাম, দেন আরেকটা লিনিয়ার কনগ্রেন্স পেলাম m2 x2 কনগ্রেন্স টু 1 মডুলো m2 ডট ডট ডট। একেবারে এখন I এর পোর্শনে k পুট করব, তো m সাবস্ক্রিপ্ট k x সাবস্ক্রিপ্ট k ইজ কনগ্রেন্স টু 1 মডুলো m সাবস্ক্রিপ্ট k। এখন আমরা কনগ্রেন্সের প্রপার্টি থেকে জানি যে এই কনগ্রেন্সের লেফট সাইড এবং রাইট সাইডে সেম নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করা যায় বা গুণ করা যায়, সেহেতু আমরা এই কনগ্রেন্সের বোথ সাইডে জাস্ট a1 দ্বারা মাল্টিপ্লাই করলাম, আর এই কনগ্রেন্সের বোথ সাইডে a2 মাল্টিপ্লাই করলাম, এখানে হবে a2, এবং এই কনগ্রেন্সের বোথ সাইডে আমরা a সাবস্ক্রিপ্ট কে মাল্টিপ্লাই করলাম, এখানে জাস্ট লিখতে ছুটে গেছে a সাবস্ক্রিপ্ট কে, একটু সুন্দর করে লিখে দিই। m সাবস্ক্রিপ্ট k x সাবস্ক্রিপ্ট k এবং মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে a সাবস্ক্রিপ্ট k ইজ কনগ্রেন্স টু a সাবস্ক্রিপ্ট k মডুলো m সাবস্ক্রিপ্ট k। এখন যেহেতু প্রত্যেকটা m সাবস্ক্রিপ্ট I m সাবস্ক্রিপ্ট j এর উৎপাদক গুলোকে ধারণ করে, এই ধারণ করে বলতে কি মিন করছে এই কথার যদি নিয়ে একটা আমরা কাজ করি, যে আমরা প্রিভিয়াস পেজে এখানে আমরা ক্যাপিটাল M2 ক্যাপিটাল M3 ভ্যালু কি পেলাম যদি একটু লিখি, তাহলে ব্যাপারটা ফিল করতে পারবো। যে ক্যাপিটাল M1 ইকুয়ালস টু পেয়েছিলাম 35, ক্যাপিটাল M2 এইটা সমান আমরা এখানে পেয়েছিলাম 21 21, এবং ক্যাপিটাল M3 এইটার ভ্যালু আমরা পেয়েছি 15, আর স্মল m1 এটার ভ্যালু হচ্ছে 3, আর m2 5 m3 7 হচ্ছে 3, আর স্মল m2 এটা হচ্ছে 5, আর স্মল m3 এটার ভ্যালু হচ্ছে 7। এখন এই এগুলাতে যেটা হয় যে স্মল m সাবস্ক্রিপ্ট I এটা ডিভাইস করে m সাবস্ক্রিপ্ট j কে, এটা দ্বারা কি মিন করছি, আমরা I আর j দ্বারা বোঝাচ্ছি জাস্ট ইন্ডেক্স গুলো চেঞ্জ হবে। এই ক্যাপিটাল M1 যদি হয় তাহলে ক্যাপিটাল M1 এই এটা ছাড়া এই যে স্মল m সাবস্ক্রিপ্ট 1 এইটা ছাড়া বাকি যে দুইটা আছে সেই দুইটা দ্বারা এই ক্যাপিটাল M1 টা ডিভিজিবল হবে বা বিভাজ্য হবে। এটাকে জাস্ট ইন জেনারেল ভাবে লিখলাম, ব্যাপারটা দেখেন যে এই M1 হচ্ছে 35, এই 35 এই 3 ছাড়া এই 5 এবং 7 দ্বারা বিভাজ্য। দেখেন এই 35 কে আমরা 5 দ্বারা ডিভাইড করতে পারবো, 5 7 35, আর 7 দ্বারা 35 কে ডিভাইড করতে পারবো, বাট কি দ্বারা পারবো না, এই M1 টা দ্বারা পারবো না, 3 দ্বারা পারবো না। তার জন্য এখানে লেখা আছে m সাবস্ক্রিপ্ট I ডিভাইস m সাবস্ক্রিপ্ট j, এই দুটার ইন্ডেক্স সেম হবে না, তবেই কি হবে এই ছোট m টা বড় m টাকে ডিভাইড করবে। একইভাবে যখন ক্যাপিটাল M2 নিব, ক্যাপিটাল M2 হচ্ছে 21, এই 21 কে 3 দ্বারা ডিভাইড করা যায়, 7 দ্বারা ডিভাইড করা যায়, বাট 5 দ্বারা যাবে না। তাহলে এই M2 কে ডিভাইড করবে M1 আর M3। আরেকবার যদি বলি ভাই যে ক্যাপিটাল M1 কে ডিভাইড করছে M2 আর M3, আর তাহলে ক্যাপিটাল M2 কে ডিভাইড করবে স্মল m1 আর স্মল m3, আর ক্যাপিটাল M3 কে ডিভাইড করবে স্মল m1 আর স্মল m2। দেখতেই পাচ্ছেন, তাহলে এমন যদি হয় তো এই ব্যাপারটাকে আমরা কনগ্রেন্সের মাধ্যমে সুন্দর করে লিখতে পারি যে ক্যাপিটাল MJ ইজ কনগ্রেন্স টু 0 মডুলো m সাবস্ক্রিপ্ট I। ডিভিজিবল হলে আমরা এইভাবে লিখতে পারি। এটা থেকেই এই অংশটুকু থেকেই আমরা বলতে পারি যেহেতু প্রত্যেকটা m সাবস্ক্রিপ্ট I অর্থাৎ এগুলোর কথা বলছি, এই যে m1 m2 m3 ক্যাপিটাল m1 ক্যাপিটাল m2 ক্যাপিটাল m3, এই যে স্মল mj বলতে 3 5 7 কে মিন করছি, কিংবা বাট j দ্বারা মিন করছে জাস্ট একই ইন্ডেক্স হবে না, অর্থাৎ বড়টাও m1 ছোটটাও m1 এমন হবে না,
বড়টা যদি m সাবস্ক্রিপ্ট 1 হয়, ছোটটা হবে ছোট m হবে m সাবস্ক্রিপ্ট 2 কিংবা 3। বড়টা যদি m সাবস্ক্রিপ্ট 2 হয় তাহলে ছোট m হবে 3 কিংবা 1, কখনো 2 হবে না। তার জন্য জাস্ট যে বোঝাচ্ছে যে এর উৎপাদকগুলোকে ধারণ করে বা ফ্যাক্টরগুলোকে ধারণ করে। এটা কি মিন করছে দেখেন, আমরা যদি এমন করি যে m3 কত 15 বা 15, আর এই 15কে আমরা কিভাবে লিখতে পারি 3 ইন্টু 5, আর এই m3 কে আমরা চাইলে m1 এবং m2 দ্বারা ডিভাইড করতে পারি। এটা যদি আমরা m2 দ্বারা ডিভাইড করি, m2 কত 5, এই যে 5 এর ফ্যাক্টর হচ্ছে এই যে এখানে লিখেছে, সরি উৎপাদক মাল্টিপুল আকারে আছে, তাহলে 5 ক্যান্সেল করতে পারি, দেন 3 পাই, ভাগফল বুঝতে পারলাম, অর্থাৎ ডিভিজিবল হবে। সে কথাটা এখানে লেখা আছে যে উৎপাদকগুলোকে ধারণ করবে যেখানে i যে 1 থেকে শুরু k পর্যন্ত যাবে এবং i আর j সমান হবে না। সুতরাং এটার জন্য একটা সলিউশন পাবো। এখানে আরো বেশ কিছু কথাবার্তা বলা যায়, বাট এটা 5 মার্কের জন্য ভাই পরীক্ষা এসে থাকে, সেহেতু অত আমরা কাহিনী করবো না, বইতে যেভাবে দেওয়া আছে সেভাবেই করছি, বাট এটা আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। সুতরাং আমাদের এই সলিউশনটা হবে এই কনগ্রান্সের x ইকুয়ালস টু a ক্যাপিটাল M সাবস্ক্রিপ্ট 1 ইন্টু x সাবস্ক্রিপ্ট 1 a সাবস্ক্রিপ্ট 1 প্লাস m2x2 a2 প্লাস ডট ডট mkxk ak। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। এত দ্বারা সিস্টেম অফ লিনিয়ার কনগ্রান্স এর প্রত্যেকটা কনগ্রান্স সিদ্ধ হবে। এই এক্সটা হচ্ছে আমাদের এই আনসারটা যে লিখেছিলাম, এই যেখানে এই 23টা হচ্ছে আমাদের এক্সটা কিন্তু আমরা ওইভাবেই পাবো। আর এই 23 দ্বারা এই তিনটা লিনিয়ার কনগ্রান্সই সিদ্ধ হবে। কেউ সিদ্ধ হবে সেটাও দেখালাম, যে অর্থাৎ এই 3 দ্বারা যদি এই 27কে ডিভাইড করেন তাহলে রিমাইন্ডার পাবেন 2, আবার এই 5 দ্বারা এই 3 দ্বারা এই 23কে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে 2, আবার এই 5 দ্বারা এই 23কে ডিভাইড করলে রিমাইন্ডার 3, এই 7 দ্বারা এই 23কে ডিভাইড করলে রিমাইন্ডার 2 পাওয়া যাবে। অর্থাৎ এই 23টা এই তিনটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তার জন্য এই তিনটা ইকুয়েশনের সলিউশন হচ্ছে 23। বুঝতে পারলাম? সে কথাটা এখানে লেখা আছে যে যে এত দ্বারা সিস্টেম অফ লিনিয়ার কনগ্রান্স, এটাই মূলত আমাদের 23টাকে মিন করছে। এত কিছু দ্বারা এর প্রত্যেকটা কনগ্রান্স সিদ্ধ হবে। ইহা নির্দেশ করে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রান্সের একটি সমাধান বিদ্যমান। জাস্ট এক্স এর একটা ভ্যালু দ্বারা তিনটা ইকুয়েশন সিদ্ধ হচ্ছে। আর আমরা দেখলাম যে ক্যাপিটাল এম আই এবং স্মল এম আই এই দুটোর জিসিডি হচ্ছে, বা স্মল এম জে এই দুটোর জিসিডি 1, সেহেতু একটা সলিউশন থাকবে, আর আমরা একটাই এক্স এর সলিউশন বের করছি। বুঝতে পারলাম? হ্যাঁ, অর্থাৎ ইহা নির্দেশ করে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রান্সের একটি সমাধান বিদ্যমান থাকবে। এখন আমরা যে একটা সমাধান পাইলাম, এই সমাধানটা কি ইউনিক কিনা। আমরা জানি যে লিনিয়ার কনগ্রান্সের যদি একটা সমাধান থাকে সেই সমাধানটাকে আমরা বলি ইউনিক সমাধান বা অনন্য সমাধান। এখন এই সমাধানটা যে অনন্য হবে সেটাই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। এখন আমরা দেখাবো বা প্রমাণ করব যে ওই সমাধানটা হবে অনন্য বা ইউনিক। যে এক্স যে সমাধানটা বের করলাম এটা তিনটা ইকুয়েশনকে সিদ্ধ করছে এক্স, এক্সটা যে অনন্য সেটা আমরা এখন দেখব। এই অনন্য প্রমাণ করার জন্য আমরা কন্ট্রাডিকশন মেথডের হেল্প নেব। তার জন্য আমরা ধরে নেব যে 1 নম্বর ইকুয়েশন বা 1 নম্বর অনুসমতা জোটের, একটু দেখা যে 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল। এই যে এটাকে বলছিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন, আর এই 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে জেনারেল ফর্ম কার, এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রান্সের জেনারেল ফর্ম হচ্ছে এটা 1 নম্বর, এটা বলছিলাম প্রথমে। হ্যাঁ, এখন এই 1 নম্বর ইকুয়েশনের সমাধান কোনটা, যে x সাবস্ক্রিপ্ট i টা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন সমাধান। এখন আমরা ধরে নেব যে এই 1 নম্বর ইকুয়েশনের আরো একটা সমাধান বিদ্যমান, কিংবা ওই 1 নম্বর ইকুয়েশনের সমাধানটা হচ্ছে x, সরি এখানে i দেওয়া যাবে না, বাই ঝোঁকে i দিয়েছি, এক সেকেন্ড। এগুলো সব বাম পাশে সবগুলো তো x, তাই না? সেহেতু আমরা x i লিখবো কেন, সিম্পলি x। দেখেন ভাই, এই যে এই লিনিয়ার কনগ্রান্স গুলো জেনারেল ফর্ম হচ্ছে এটা, তাহলে লেফট সাইডে x দিলাম, এটা হচ্ছে a সাবস্ক্রিপ্ট 1 a সাবস্ক্রিপ্ট 2 সাবস্ক্রিপ্ট 2 a সাবস্ক্রিপ্ট k, এই সবগুলোকে আমরা ইন জেনারেল বলছি a সাবস্ক্রিপ্ট i, আর এই যে m1 m2 mk সবকে বলছি ইন জেনারেল m সাবস্ক্রিপ্ট i। দেন পাশে বলে দিয়েছি যে i ইকুয়ালস হচ্ছে 1 থেকে k পর্যন্ত। বুঝতে পারলাম? এখন আমরা মনে করি যে 1 নম্বর অনুসমতা জোটের বা সিস্টেম অফ লিনিয়ার কনগ্রান্সের আরো একটা সমাধান বিদ্যমান, সেটা বলছি x ড্যাশ। এই কনগ্রান্সের সলিউশন কোনটা,
আমরা যদি বের করি তাহলে পাবো এক্স এর ভ্যালু, সরি এক্স এর ভ্যালু, তাহলে এক্সটা হচ্ছে এই কনগ্রেন্সের সমাধান। এখন আমরা আরো একটা কনগ্রেন্স সিস্টেম অফ কনগ্রেন্সের সমাধান ধরে নেব, সেটা হচ্ছে এক্স ড্যাশ। তাহলে আমরা এই 1 নম্বর ইকুয়েশনটা কিভাবে লিখতে পারবো, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনটা তবে এই এক্স ড্যাশ দ্বারা সিদ্ধ হবে। তাহলে 1 নম্বরকে সিদ্ধ করলে এক্স ড্যাশ জাস্ট এক্স এর পোর্শন এক্স ড্যাশ বসলো ইজ কনগ্রেন্স টু আই এ সাবস্ক্রিপ্ট আই মডুলো এম সাবস্ক্রিপ্ট আই, দা আই এর ভ্যালু 1 থেকে কে পর্যন্ত গেল। এখন আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটাকে যদি একটু বিয়োগ করি, আমরা যদি 2 নম্বর ইকুয়েশন থেকে জাস্ট 1 নম্বর ইকুয়েশনটাকে মাইনাস করি, তবে কিন্তু আমাদের রেজাল্টে চলে আসবে। আর আমরা দুইটা কনগ্রেন্স কিভাবে মাইনাস করতে হয় সেটা জানি। তাহলে এক্স ড্যাশ মাইনাস এক্স ইজ কনগ্রেন্স টু এ সাবস্ক্রিপ্ট আই মাইনাস এ সাবস্ক্রিপ্ট আই মডুলো এম সাবস্ক্রিপ্ট আই। এটা কিন্তু একটা প্রপার্টি কনগ্রেন্সের মাইনাস করার। আমরা দেখেছিলাম দুইটা কনগ্রেন্সকে মাইনাস করা যাবে যদি মডুলো সেম হয়। এখানে মডুলো এম সাবস্ক্রিপ্ট আই, আর ওই 1 নম্বর ইকুয়েশন সেখানে মডুলটা ছিল এম সাবস্ক্রিপ্ট আই। এমন যদি হয় তাহলে এইটা থেকে এইটা মাইনাস করা যায়, সেই কাজটা এখানে করলাম, যে এক্স ড্যাশ মাইনাস এক্স আবার এআই মাইনাস এআই। আর এখানে বলে দিতে হবে যে আইটা কি, আইটা মূলত 1 থেকে শুরু হয়ে একেবারে কে পর্যন্ত গেছে। এটা ইমপ্লাই করছে যে এক্স ড্যাশ মাইনাস এক্স ইজ কনগ্রেন্স টু, এই যে এআই থেকে যদি আমরা এআই মাইনাস করি তো 0 পাবো, তো 0 মডুলো এম সাবস্ক্রিপ্ট আই এক্স ড্যাশ ইজ কনগ্রেন্স টু, এই মাইনাস এক্সটাকে আমরা ডান পাশে পার করে দিলে কি পাবো, পজিটিভ এক্স মডুলো এম সাবস্ক্রিপ্ট আই। কিংবা আমরা বলতে পারি যে আমরা কনগ্রেন্সের প্রপার্টি থেকে জানি যে বোথ সাইডে সেম জিনিস অ্যাড করা যায়। আমরা কি বলতে পারি যে উভয় পক্ষে আমরা প্লাস এক্স অ্যাড করলাম বা যোগ করলাম, তখন এখানে প্লাস মাইনাসে কেটে গেল, ডান পাশে এক্স থাকলো। এখন দেখেন তো ভাই যে এক্স ইজ কনগ্রেন্স টু এই যে এক্স, তাহলে এক্স ড্যাশের সমাধান কোনটা, এই কনগ্রেন্সের পরে যেটা থাকে সেটা মূলত সমাধান। তাহলে এখানে এক্স ড্যাশ সমান এক্স, তাহলে কি মিন করছে, যেটা এক্স সেটা এক্স ড্যাশ। আমরা করলাম কি, আমরা ওই 1 নম্বর ইকুয়েশনের সলিউশন পেয়েছিলাম যে এক্স, এখন আমরা ধরলাম ওই 1 নম্বর ইকুয়েশনে আরো একটা সলিউশন আছে সেটা হচ্ছে এক্স ড্যাশ। দেন আমরা একটু ক্যালকুলেশন করে দেখছি যে এক্স ড্যাশটাই আবার ওই এক্স কেই মিন করছে, মানে একই জিনিস। তাহলে এটা কি মিন করছে, যে এই সমাধানটা ইউনিক। তাহলে এই কথাটা আমরা এখন লিখে দেব। আর একটা লাইন ক্যালকুলেশন যদি করি এটার পরে আমরা জাস্ট এক্স ড্যাশ ইজ কনগ্রেন্স টু এক্স মডুলো, এবার এম সাবস্ক্রিপ্ট আই না লিখে সোজা জাস্ট এম লিখে দেব। দেন বলে দেবো এমটা কি, যেখানে এম হচ্ছে m1 ইন্টু m2 ডট 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 এম কে পর্যন্ত গুণফল। বুঝতে পারলাম? এখন আমরা বলে দেবো যে অতএব সমাধানটি মডুলো এম এর জন্য অনন্য। এতটুকু ভাই। এখন আমরা এই টোটাল থিওরেম প্রয়োগ করে বেশ কিছু প্রবলেম সলভ করব। দ্যাটস ইট।